This clearly, and this to me, and I'm talking as an individual, as a father, was of enormous gratification because they sensed the environment was safe, they sensed that there was no threat or danger, and I'm glad it was so. We have a list of places where some violence has taken place, a very precise list with 8 or no? 8 or no? Yeah. Very precise with the sources, and if anybody wants, I'm sure Shami can provide that. We have reports of only in 14 places. Now, when I say use the word only, I'm embarrassed because it should be 0. But unfortunately, if you compare it with the past, it is not even a fraction. In that context, I said only. And there are only 14 instances of violence. Much more sadly, আমরা শুনছিলাম ডক্টর গওহর রিজভী ফরেন জার্নালিস্টদেরকে ব্রিফ করছেন হোটেল সোনারগাঁতে, এবং তিনি আজকের দিনের একটা ঘটনার বিবরণ দিচ্ছিলেন যে কতগুলো বিবরণ হচ্ছে। আমার কাছে যারা আছেন তাদেরকে জানিয়ে রাখি, যারা আমার সঙ্গে আজকে এই মুহূর্তে আলোচনায় আছেন, আমার বাঁ দিকে আছেন ডক্টর জিয়া রহমান, তিনি চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, এবং আছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ জনাব খন্দকার ইব্রাহিম খালেদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু ডক্টর জি আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি ডক্টর গওহর রিজভী বলছিলেন যে 14 ইনসিডেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়, এবং ডেথ যেগুলো হয়েছে আমরা তো ইতিমধ্যে জেনে গেছি যে অধিকাংশই কিন্তু সরকারি দল আওয়ামী লীগের আছে, বিএনপিরও 3 জন আছে, 6 জন আছে আওয়ামী লীগের, এবং একজন আনসার সদস্য যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনিও মারা গেছেন। সব মিলিয়ে এবারের যে সহিংসতা, সেই জিনিসটা আপনার দৃষ্টিতে কেমন? এটা কতখানি আসলে খুব গুরুত্ব পেয়েছে বলে মনে করেন? ধন্যবাদ। সহিংসতা, যে কোনো সহিংসতাই খারাপ, এবং 14টি প্রাণ গেছে। ডেফিনেটলি আমরা সেই প্রাণ কেউই চাই না যে এই প্রাণগুলো যে চলে গেছে, নিশ্চয়ই আমাদেরকে খারাপ লাগছে। এবার তারপরে যদি বাংলাদেশের যে হিস্ট্রি দেখেন, পলিটিক্যাল হিস্ট্রি দেখেন, এবং নির্বাচনের যে ঘটনাগুলো দেখেন, তাহলে দেখা যাবে যে এটি আসলে তুলনামূলক বিচারে খুব বেশি না। এবং এখন এবছরে যে ধরনের একটা প্যানিক তৈরি হয়েছিল, বিশেষ করে 2 দল থেকেই, মানে সরকারি দল থেকে বলা হচ্ছিল, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেই সংগঠনটি ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, তাদের অতীত কার্যকলাপের মধ্যে সহিংসতা একটা একেবারে স্বাভাবিক এলিমেন্ট। তারা যেহেতু নির্বাচন করছিল একটি বড় দলের ছত্রছায়ায়, তো সেই কারণে সরকারি দলের থেকে এক ধরনের ভয়ভীতি সবসময় ছিল। এরপরে আমরা আরও অনেক বিভিন্ন ধরনের ঘটনা জানতে পেরেছি। আবার অন্যদিকে বিএনপি এবং তার দলের সদস্যরাও বলার চেষ্টা করেছিল যে সরকারি দল যেহেতু পুলিশকে ব্যবহার করছে এবং নানাভাবে ভোট, কিন্তু এই সহিংসতাগুলো হয়েছে অধিকাংশই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, যে এবং আনসার যে তাকে গুলি করা হয়েছে। আমি ওটাই বলছি যে এই ধরনের ভয়ভীতি যে পরিমাণ ছিল সাধারণ মানুষের মধ্যে, যে একটা ইয়েটা ছিল যে আরও হয়তো ভয়ঙ্কর রকম হয়তো কিছু ঘটতে পারে, সেই তুলনায় আমি বলছি যে সেই অর্থে খুব বড় রকমের ভায়োলেন্স কিন্তু হয়নি। এবং আমি হয়তো আমরা শহরের বাইরে যেতে পারিনি, আমি ঢাকা শহরটা ঢাকা পিসফুল ছিল, একেবারে পিসফুল ছিল। মানে এটা বলছে ঢাকা পিসফুল, অথচ সারা দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু ওই ঘটনাগুলো আপনি যদি অতীত ইতিহাস পর্যালোচনা করেন, কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনীতি মানেই হচ্ছে ভায়োলেন্স। পাশের দেশে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে, সেখানে ডেমোক্রেসি কিন্তু অনেক উপরে এসে গেছে, কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে ভায়োলেন্সটা হয় সেটা কিন্তু ভয়ঙ্কর। তো এই ধরনের জিনিস যে খুব একটা অস্বাভাবিক ব্যাপার তা কিন্তু না, যেহেতু আমাদের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করেনি, যেহেতু আমাদের নানা রকম পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার এগুলো রয়েই গেছে, পরিপূর্ণভাবে আমরা এগুলো সরাতে পারিনি রাজনীতির ভেতর থেকে। কিন্তু সেই অর্থে আমার কাছে মনে হয়েছে একটা প্রশ্ন আমার আপনাকে করতেই ইচ্ছে করছে, সেটি হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছিলাম গত এই পুরো নির্বাচনী প্রচারের প্রক্রিয়াটা যখন শুরু হয় 10 তারিখ থেকে, যে বিরোধী দলের ঐক্যফ্রন্টের প্রার্থীরা নামতেই পারছে না পুলিশের জন্য। কিন্তু এই সহিংসতার জায়গাটা যদি দেখি, তখন দেখি তারা কিন্তু তাদের পক্ষ থেকে আপনাকে, এবং আমরা যেই অলরেডি আমরা গত 3-4 দিনে যে টেলিফোনের যে কনভারসেশনগুলো ফাঁস হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি দেখবেন যে
এই বিরোধী দলের সমস্ত নেতারাই কিন্তু তারা নানাভাবে, তার মানে তাদের একটা অনেক ধরনের প্ল্যানিংটা তো আরও বড় ছিল, কিন্তু কোনো কারণে হয়তো এই যে জিনিসগুলো হয়ে যাওয়াতে হয়তো সেটা ডিসক্লোজ হয়ে যাওয়াতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো তৎপরতার কারণে হয়তো সেই জায়গায় যায়নি। আমি সেটাই বলতে চাচ্ছি। হুমায়ুন কবির, আপনার কি মনে হয় যে ঢাকা শহরে মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ, কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় বা ঢাকা ছাড়া দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে? ধন্যবাদ আপনাকে। আসলে যেটা বলছিলেন, ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এখানে ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং বাইরের উপস্থিতির মধ্যে কিন্তু একটু তফাৎ, মৌলিক গুণগত তফাৎ আছে। আর এছাড়াও ধরেন ঢাকায় যারা ভোটার তাদের এক ধরনের স্তর বা এক ধরনের রাইট সেটা আছে। এবং আরেকটা যেটা হয়, ধরেন যেটা বলা হচ্ছে যে 14 জন নিহত হয়েছেন সংঘর্ষের মধ্যে, এছাড়াও কিন্তু এটার আরেকটু বিস্তৃত আছে, কিন্তু অনেক জায়গায় সংঘাত হয়েছে, আহত হয়েছে। আমরা শুধুমাত্র ডেথের ঘটনা, কাজেই সেই জায়গাটায় আসলে কথা হচ্ছে যে যেটা জিয়া ভাই বলছিলেন যে আমরা কেউই এটা চাই না, এবং একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়ার প্রত্যাশা হলো যে মানুষ নির্বিবাদে, ভয় ছাড়া, আশঙ্কা ছাড়া গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এটাই তো সুস্থ রাজনীতির প্রকাশ। এবং এই যে এখনও আমাদের এখানে লোক মারা যায়, আমরা যে যুক্তি দিই, যেই তুলনামূলক আলোচনাই করি, আমরা তো সামনের দিকে যাচ্ছি। এটা তো আমরা বলি আমরা এলডিসি থেকে এখন উন্নয়নশীল দেশের জায়গায় যাচ্ছি, কিন্তু ওই জায়গাটা যদি যাই, এই জায়গাটা কি লজিক্যাল যে তৃতীয় বিশ্বের দেশে ইলেকশন এরকম হয় এই বলেই আমরা এটা ঠিক কথা নয়। নেপাল, ঘরের পাশে নেপাল আছে, নেপালে নির্বাচন হয়েছে বেশ কয়েকটাই, গত বছরও হয়ে গেল। সেখানে এই ধরনের এইরকম অবস্থাটা হয় না। তার কারণটা হচ্ছে যে আসলে মানে এই নির্বাচনটা কিন্তু সরকার পরিবর্তনের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা সরকার পরিবর্তনের স্বাভাবিক স্তর বা প্রক্রিয়া। এখন এটাকে যখন আপনি সরকার পরিবর্তনের বাইরে অন্য আরেকটা জায়গা থেকে দেখা হয়, তখনই কিন্তু এই সংঘাতের জায়গাটা তৈরি হয়। কাজেই আমাদের এখানটাও যেটা হয়, যেমন আপনি এবারের নির্বাচনটা জিয়া ভাই একটু ইঙ্গিত করছিলেন, যে এখানে ন্যারেটিভটাকে এমনভাবে করা হয়েছে যে এটা একটা লাইফ অ্যান্ড ডেথ ইস্যু হিসাবে এসে গেছে। এখন লাইফ অ্যান্ড ডেথ ইস্যু যখন হয়, তখন কিন্তু পক্ষ প্রতিপক্ষ প্রত্যেকেই সেটাকে সেভাবে দেখেন, এবং সেই জায়গায় কিন্তু সংঘাতের ক্ষেত্রটা তৈরি হয়ে থাকে। একটা স্পার্ক পেলেই সংঘাতটা মানে সেটা সংঘাতে রূপান্তরিত হয়। কাজেই এই জায়গায় আমি মনে করি যে আমরা বাংলাদেশে গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধের সময়তে প্রাণ দিয়েছি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই দেশের উন্নয়নটা হবে, যদি আমরা ইনক্লুসিভ উন্নয়ন যেটাকে বলি, সকলের অংশগ্রহণমূলক উন্নয়ন, সেটা যদি করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেও, নির্বাচন প্রক্রিয়াটাকে সেই জায়গায় তুলে নিয়ে। আমি আসছি হুমায়ুন কবির আপনার কাছে। খন্দকার ইব্রাহিম খালেদ, একটা জিনিস আমি আপনার কাছে একটু জানতে চাই, যে নির্বাচনের মাঝামাঝি পর্যায় থেকে বা পরবর্তী সময়ে আমরা দেখছি প্রায় 56 জন প্রার্থী তারা নিজেদেরকে উইথড্র করছেন। এইটা নতুন একটা সিনারিও তৈরি করে কিনা, আপনার কি মনে হয়? এবারকার নির্বাচনে কিন্তু বেশ কিছু নতুন জিনিস দেখছি, কিন্তু দলীয়ভাবে কিন্তু কোনো সিদ্ধান্ত ছিল না যে কেউ করবে। পুরো জিনিসটাই নতুন দেখছে। এই জন্যে প্রথমত ইলেকশন হচ্ছে 10 বছর পর, এর আগে ইলেকশনে গিয়ে পার্টিসিপেট তো করেনি। 10 বছর একটা বড় সময়, এবং এর আগে কোনো নিশ্চিন্তভাবে কোনো ইলেকশন কিন্তু হয়নি। কারণ গণতন্ত্রে যে সরকারি দল, বিরোধী দল থাকে, এর কিন্তু কিছু, এটা শুধু আইনের ব্যাপার না, কৃষ্টির কালচারের ব্যাপার। কই পাশ্চাত্যে বা আমাদেরও কোনো দেশে তো ইলেকশনে লোকজন মারা যায় না। কারণ হলো যে সরকারি দল এবং বিরোধী দল বা দলগুলো তারা কতগুলো বেসিক্স মেনে চলেন। এখানে সেটা এখনও আসেনি। সেটা যে সময় লাগবে, 75-এর দুর্ঘটনা না ঘটলে হয়তো এতদিনে হয়েও যেত। এই কারণ, এবং 75-এ যেটা হলো, সরকার প্রতি একেবারে মানে নিকৃষ্টতম সহিংসতায়, শুধু বঙ্গবন্ধু না, যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, না ওটা না, মুক্তিযুদ্ধ পরিচালনা যারা করেছিলেন, তার 4 জনকে মেরে ফেলা হয়। তার মানে হলো ওটা মুক্তিযুদ্ধ বিরোধী একটা কাউন্টার coup ছিল আর কি। তো সেই জন্যে ওরা, এবং তারা যেহেতু জনগণের সমর্থন ছিল না, তাদের নির্ভরই করতে হতো সন্ত্রাসের উপরে। এবং এরপরে দেখেন তাদের যারা উত্তরসূরি, গত 2001 থেকে 6 পর্যন্ত যারা ছিলেন, তারা তো ওদেরই 75-এর উত্তরসূরি। তারা কী করেছেন? একই দিনে একই সময় 63 জেলাতে
বোমা 517 বিস্ফোরণ জায়গায় করেছিলেন। বোমা বিস্ফোরণ করেছে। তারপরে মানে জুডিশিয়ারিকে নষ্ট করার জন্য, নামটা মনে নাই, দুজন জাজকে বোধহয় মেরে ফেলেছিল এবং আমরা অ্যাটেন্ড করি ঝালকাঠিতে সেটা। ঝালকাঠিতে। এরপরে আমাদের কিবরিয়া সাহেব মতো সজ্জন, যারা চিনেন জানেন, তাকে মারা হয়েছে। উনি কিন্তু আসানুল্লাহ মাস্টারকে মারা হয়েছে, মঞ্জুরুল ইমাম, আমরা এগুলো অনেকগুলো এইসব গেছে। ফাইনালি গিয়ে প্রধানমন্ত্রী আমাদের এখনকার যিনি, শেখ হাসিনা, যেটি তার 21 উপরে আগস্টের গানের হামলা 21 বলে আগস্টে। এবং মজার, বোমা টোমা তো আমরা জানি, গ্রেনেড একটা যুদ্ধাস্ত্র, সেটা দিয়ে তাকে মারার চেষ্টা, এটা তো এই রাখে আল্লাহ মানে কে ছাড়া কোনো ব্যাখ্যা নাই এটা। ফলে কিন্তু একটা মজার ব্যাপার দেখেন, তফাৎটা বোঝানোর জন্য দুটো আলাদা স্ট্রিম। ওই 5 বছরে শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড ব্যবহার করলো, কিন্তু শেখ হাসিনা 2 বছর পাওয়ারে আছেন। এর মধ্যে খালেদা জিয়া কিন্তু কেউ ঢিলও মারেনি, অ্যাটেম্প্ট অন্য কিছু তো দূরের কথা। সো দের ইজ এ ডিফারেন্স। হ্যাঁ, তাহলে কি আওয়ামী লীগ মারামারি করে না? করে, লাঠিসোঁটা নিয়ে ও তো তারাও আছে, করে। সেটা না। কিন্তু সন্ত্রাস আর লাঠি পেটা এক জিনিস, দুটো এক দুটো জিনিস। জিনিস না। সেই জন্য বাংলাদেশের দুটো স্ট্রিম অফ পলিটিক্স, এটা যতক্ষণ পর্যন্ত আমরা বেসিক্সে মেনে না নেব, ততক্ষণ তো বিরোধী দল রাষ্ট্রীয় দল নয়। আমি এই জন্য বলছি, কোন সালে 2001 তো বোধহয় হবে, ইয়েরা খালেদা জিয়া পাওয়ারে আসলেন, হুকুম হলো যে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলতে হবে। এক রাতের মধ্যে জাতির পিতার ছবি নামিয়ে দিল। মোদি কিন্তু গান্ধীবাদী লোক নন, কিন্তু মোদি ইলেক্টেড হয়ে প্রথমেই গেলেন গান্ধীর ওই সমাধিতে শ্রদ্ধা জানাতে। পাকিস্তানে কতর আব্দুল ওদের পছন্দ করে সেটা অন্য কথা, কিন্তু কায়েদে আজমের ওখানে গিয়ে প্রথমে জিয়ারত করে কাজ করে। কতগুলো নর্মস তো আছে ডেমোক্রেসির। তা আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের একটা হলো যে এখানে পলিটিক্স করতে হলে বঙ্গবন্ধু জাতির পিতা মানতেই হবে, তা নাহলে সে রাষ্ট্রবিরোধী লোক, পরিষ্কার কথা, আমি একটু সোজা কথাই বলি। আর দ্বিতীয় নম্বর হলো যে মূলনীতি মুক্তিযুদ্ধের ফলেই তো বাংলাদেশ, এটা তো পাকিস্তানের মতো ভাগ হয়নি, আমরা সেটা মেনে নিতে হবে। এই আলোচনাটা একটু চালিয়ে যাব, বিশেষ করে একটি নতুন বিষয় যে 10 বছর পরেও বিএনপি বা যে আলোচনার যে নির্বাচনটিতে জনগণের পার্টিসিপেশন সেটা কতখানি হয়েছে, এটা যদি আরেকটু আপনার কাছে যদি ছোট করে শুন, তারপর আমি ডক্টর জিয়ার কাছে আসবো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 10 বছর পরে আমি এদিক থেকে, যদিও কামাল হোসেন অনেক ক্রিটিসাইজও হয়েছেন, তা আমি কিন্তু বলবো যে তিনি তো সন্ত্রাসী নন, এটা সবাই স্বীকার করবে, সেটা নিয়ে কারো কোনো দ্বিধা নেই, কিন্তু উনি এই ধরনের একটা ইনিশিয়েটিভে গেলেন কেন, এই নিয়ে অনেকে বলছি আমি, উনি না আসলে বিএনপি কিন্তু ইলেকশন করে না, কারণ তার কোনো নেতা নাই, মাথা নাই, ওকে কি নিয়ে ইলেকশন করবে? আর ইলেকশন করার, তাহলে কি সেজন্য ডক্টর কামাল হোসেনকে আমি ধন্যবাদ? আমি জানি না, কিন্তু আমি ধন্যবাদ দিতেই চাই যে অ্যাটলিস্ট উনি যাওয়াতে সব পার্টি মিলে একটা ইলেকশন হলো, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। আজকে যে জোর গলায় বলতে পারছেন যে সার্ক ইয়েতে মধ্যে বলছে, সোনারগাঁওতে সার্কের সাংবাদিকরা, যে ইলেকশন ফেয়ার হয়েছে ইত্যাদি, একটা বড় কারণ হলো সব পার্টি এখানে যোগদান করে। আমি এই আলোচনাটি আরও একটু চালাবো, কারণ আমরা একটু অন্যদের কাছ থেকে শুনতে চাই এই বিষয়টাতে। তবে তার আগে আমাদের হাতে আরও কিছু ফলাফল এসছে, আমাদের ফলাফল নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন সজল মিত্র রিচার্ড, আমরা তার কাছে যেতে চাই।